ইসরায়েল বিরোধী আন্দোলনে মারমুখী পুলিশ, আলটিমেটাম শেষ হলেও ক্যাম্পাসে অনড় বিক্ষোভকারীরা। ইউনিভার্সিটি অব কলম্বিয়া থেকে বহিষ্কার একের পর এক শিক্ষার্থী। রাফায় স্থল অভিযান নিয়ে নানামুখী চাপে নেতানিয়াহু, ক্ষোভ বাড়ছে কট্টরপন্থীদের। শহরটিতে অভিযান হলে সমর্থন করবে না ওয়াশিংটন। কর্ণাটকের এমপির যৌন কেলেঙ্কারির ঘটনায় ভারত জুড়ে তোলপাড়। নরেন্দ্র মোদীর বক্তব্য, দাবি কংগ্রেসের নির্বাচনী ইস্যু বানানোর অপচেষ্টা, বলছে বিজেপি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। আলটিমেটাম শেষ হলেও ক্যাম্পাস থেকে সরানো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। ইসরায়েল বিরোধী বিক্ষোভের কেন্দ্র ইউনিভার্সিটি অব কলম্বিয়া থেকে বহিষ্কার করা হচ্ছে একের পর এক শিক্ষার্থীকে, মারমুখী নিরাপত্তা বাহিনীও। একই পরিস্থিতি অন্যান্য শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতেও। এরপরও অবশ্য ঠেকানো যাচ্ছে না ছাত্রছাত্রীদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রে 2 সপ্তাহ ধরে চলমান ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে তাঁবু টানিয়ে চলছে অবস্থান কর্মসূচি। অবস্থানরত ছাত্রছাত্রীদের সোমবার দুপুরের মধ্যে ক্যাম্পাস ছাড়ার সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল, নয়তো বহিষ্কারের হুমকি দিয়ে চিঠিও দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আমরা এখান থেকে সরব না। এখানে শত শত ছাত্রছাত্রী ইসরায়েলের অর্থায়ন বাতিল চায়। জোর করে আমাদের সরানো যাবে না। বিশ্ববিদ্যালয় জানিয়েছে তারা অর্থ ফেরত দেবে না। আমাদের মৌলিক দাবি না শুনে দমনপীড়ন ক্ষমতা দেখিয়েছে তারা। 60-এর দশকে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে সরব হয়েছিল মার্কিন ছাত্ররা। হাজার হাজার বিক্ষোভকারীকে দমনে সেবারও ব্যাপক ধরপাকড় চালানো হয়েছিল। সহিংসতায় রূপ নিয়েছিল আন্দোলন। এরপর আর এত বড় ছাত্র বিক্ষোভ দেখেনি যুক্তরাষ্ট্র। কলম্বিয়ার পরিধি ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের অর্ধশত শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়েছে প্রতিবাদ কর্মসূচি। শুরু থেকেই ছাত্রদের ঠেকাতে তৎপর নিরাপত্তা বাহিনী। আন্দোলনের তীব্রতা যত বাড়ছে, সমানতালে চলছে দমনপীড়ন। এরই মধ্যে ধরপাকড়ের শিকার হাজারের বেশি শিক্ষার্থী। এখানে এবং সর্বত্রই অবিচারের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা। গাজার মানুষের প্রতি একাত্মতা জানানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের অনুমোদনে যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে আমরা। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ছাত্র অধিকার লঙ্ঘন বলে অভিযোগ মানবাধিকার কর্মীদের। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন তারা। তবে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত বলে দাবি হোয়াইট হাউসের। পুলিশের উপস্থিতি নিয়ে বলতে পারি, এটা বিশ্ববিদ্যালয় বা কলেজের উপর নির্ভর করে। মার্কিনীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রয়েছে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকল্পে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের অর্থায়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল চলমান ছাত্র আন্দোলন। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জোরালো আওয়াজ তুলে এই আন্দোলনে সামিল হয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, MIT সহ একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর হিজাব খুলে নিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় হয়েছে এমন ঘটনা। যুক্তরাষ্ট্রে চলমান ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন ওই তরুণী। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সমাবেশ থেকে পাশে সরিয়ে নেওয়া হয় তাকে। কয়েকজন পুলিশ মিলে জোর করে খুলে ফেলে মাথার স্কার্ফ। ABC চ্যানেলের এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে দৃশ্যটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। জানা গেছে একই ধরনের নিপীড়নের শিকার হয়েছে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কয়েকজন নারী। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস, CAIR। দাবি জানিয়েছে তদন্তের। পুলিশের বিরুদ্ধে ধর্মীয় চর্চার অধিকার কেড়ে নেয়ার অভিযোগ তুলেছে সংস্থাটি।
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানেও। লুইজিয়ানার নিউ অরলিন্সে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। কর্তৃপক্ষ বলছে মানবাধিকার কর্মীদের ডাকে ঐতিহাসিক জ্যাকসন স্কয়ারে বিক্ষোভে জড়ো হন বহু মানুষ। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন তারা। ব্যানারে ছিল ইসরায়েল ও মার্কিন প্রশাসন বিরোধী মন্তব্য। দাবি জানান গাজায় গণহত্যা বন্ধের। স্থানীয় সময় সন্ধ্যা 7টায় পার্ক বন্ধ হবার কথা থাকলেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল তারা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় হাতাহাতি, সংঘাত। এই ঘটনায় আহত হয় 5 পুলিশ সদস্য। আটক করা হয়েছে 12 আন্দোলনকারীকে। গাজায় থামেনি ইসরায়েলি বাহিনীর বর্বরতা। সোমবারও রাতভর চালানো হয় হামলা। বেসামরিকদের বাড়িঘর লক্ষ্য করে ছোড়া হয় ড্রোন। তুফা শহরে প্রাণ গেছে কমপক্ষে 2 বাসিন্দার। গাজা জুড়ে প্রাণ গেছে 34 জনের, যাদের 27 জনই ছিলেন রাফায় আশ্রিত ফিলিস্তিনি। এসব তথ্য জানায় বার্তা সংস্থা ওয়াফা। হামলা চালানো হয়েছে গাজা সিটি, উত্তর গাজায়। রাতভর চলে গোলাবর্ষণ। হামাসের ঘাঁটি নির্মূলের নামে টার্গেট করা হচ্ছে বেসামরিকদের আবাসস্থলকে। ইহুদি বাহিনীর বর্বরতায় গেল 6 মাসে প্রাণ গেছে 34,500-এর মতো ফিলিস্তিনির, আহত 77,000-এর বেশি। লোহিত সাগর ও ভারত মহাসাগরে আবারও হুতিদের হামলার শিকার হলো মার্কিন জাহাজ। 2টি ডেস্ট্রয়ার সহ 4টি জাহাজ লক্ষ্য করে ছোড়া হয় মিসাইল। মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত বক্তব্যে এই দাবি করেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে। এর মধ্যে লোহিত সাগরে টার্গেট করা হয় 2টি যুদ্ধজাহাজ এবং পণ্যবাহী জাহাজ সাইক্লেটস। ভারত মহাসাগরে হামলার শিকার হয় এমএসসি ওরিয়ন। জাহাজগুলো গোষ্ঠীটির সতর্কবার্তা উপেক্ষা করেছিল দাবি হুতি গোষ্ঠীর। ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে জিবুতি থেকে জেদ্দার দিকে যাচ্ছিল মাল্টার পতাকাবাহী একটি জাহাজ। 3টি মিসাইলের টার্গেট হয় নৌযানটি। একই দিন হুতিদের ছোড়া 5টি ড্রোন মধ্য আকাশে ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। গাজায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে নির্মাণাধীন জেটির ছবি প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। নির্মাণ কাজে বেশ খানিকটা অগ্রগতির কথাও জানিয়েছে। সোমবার প্রকাশ করা হয় জেটির ছবি। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকের তুলনায় দ্বিগুণ হয়েছে প্রকল্পের বাজেট। ব্যয় ধরা হয়েছে $320 মিলিয়ন। বিশাল এই চৌকে কাজ করছে মার্কিন নৌ ও সেনাবাহিনীর 1000 সদস্য। গাজায় চলমান আগ্রাসন শুরুর পর উপত্যকায় প্রবেশপথগুলো বন্ধ করে দেয় ইসরায়েল। ত্রাণ সহায়তা নিয়ে তৈরি হয় তীব্র সংকট। এমন পরিস্থিতিতে সমুদ্রপথে সহায়তা পাঠাতে গাজায় জেটি নির্মাণের ঘোষণা দেয় মার্কিন সরকার। যদিও এই প্রকল্পের উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে অনেক বাসিন্দার মাঝে। ফিলিস্তিনে ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ঘটনা গাজায় চলমান অভিযানের আগে সংঘটিত হয়েছে। বিবৃতিতে এমনটি জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর যে কোনো ইউনিটের বিরুদ্ধে মার্কিন সরকারের এই ধরনের ঘোষণা এটি প্রথম। নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম এবং ধর্ষণকে এই ধরনের লঙ্ঘন হিসাবে বিবেচনা করে থাকে যুক্তরাষ্ট্র। 5টি ইউনিটের মধ্যে 4টি ইউনিটই মানবাধিকার লঙ্ঘন বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলেও জানায় স্টেট ডিপার্টমেন্ট। রাফা স্থল অভিযান প্রসঙ্গে নানামুখী চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী। একদিকে দেশটির কট্টর ইহুদি নেতাদের দাবি, যে কোনো মূল্যে অভিযান চালানো হোক রাফায়। অন্যদিকে আগ্রাসী ভূমিকায় না যেতে নেতানিয়াহুকে সতর্ক করেছেন বিশ্ব নেতারা। এমনকি যুক্তরাষ্ট্রও বলছে রাফায় কোনো অভিযান তারা সমর্থন করবে না। যে কোনো মুহূর্তে রাফায় স্থল অভিযানের জন্য ইসরায়েলি সীমান্তে প্রস্তুত ট্যাঙ্ক, সাজোয়াজান আর বুলডোজার। গেল কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় চলছে ইসরায়েলি আর্মার ডিভিশনের প্রস্তুতি। বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়ে। বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর যে কোনো মূল্যে শহরটিতে স্থল অভিযানের বিষয়ে চাপ বাড়ছে প্রশাসনের পক্ষ থেকেই। একদিকে গাজায় অস্ত্রবিরতি, অন্যদিকে রাফায় স্থল অভিযান। কোন পথে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, তাই নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতার। যদি নেতানিয়াহু সমঝোতা করেন এবং রাফায় স্থল অভিযান না চালান, তাহলে তিনি জনগণের সাথে বেইমানি করবেন।
তার সরকারকে নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার নেই। এখন তিনি কি করবেন সেই সিদ্ধান্ত তাকে নিতে হবে। এদিকে রাফায় স্থলাভিযান না চালাতে চাপ বাড়ছে নেতানিয়াহুর ওপর। রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতারা রীতিমতো ক্ষোভ ঝাড়েন তেল আবিবের ওপর। রাফায় অভিযান কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য যুক্তরাষ্ট্রের। গাজায় বাসিন্দারা আশ্রয় হারিয়ে রাফায় ঠাঁই নিয়েছেন। লাখ লাখ মানুষ মিশরের রাফা ক্রসিং এর মধ্যে ছুটাছুটি করছেন। এই অবস্থায় যদি সেখানে স্থল অভিযান হয় তাহলে দুর্ভোগ নরকের পরিস্থিতিকেও ছাড়িয়ে যাবে। আমরা রাফাতে কোনো ধরনের সামরিক অভিযান কিংবা বড় ধরনের কোনো অভিযান সমর্থন করতে পারি না। এলাকাটিকে নিয়ে এমন কোনো পরিকল্পনাও দেয়া হয়নি যাতে আমরা নিশ্চিত হতে পারি যে সেখানকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বানও জানানো হয় WEF এর অধিবেশন থেকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বেইজিংয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে ফিলিস্তিনিদের দুই বিবদমান সংগঠন হামাস ও ফাত্তা, এমনটি জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মুখপাত্র লিন জিয়ান জানান, নিজেদের মধ্যে চলমান বিবাদ মিটিয়ে ফেলতে সম্মত হয়েছে হামাস ও ফাত্তা। এ লক্ষ্যে আলোচনায় বসতে রাজি হয়েছে ফিলিস্তিনের পক্ষ দুটি। খুব শিগগিরই বেইজিংয়ে বৈঠকে বসবেন দল দুটির প্রতিনিধিরা। 2007 সালে দুপক্ষে ব্যাপক সংঘাতের পর থেকেই হামাস ও ফাত্তার মধ্যে বিবাদ চলে আসছে। গাজার নিয়ন্ত্রণ হামাসের কাছে থাকলেও পশ্চিম তীরের নিয়ন্ত্রণ রয়েছে ফাতার হাতে। অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে অভিযানে গিয়ে প্রাণ হারালেন মার্কিন নিরাপত্তা বাহিনীর 4 সদস্য। এমন ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায়। অবৈধ অস্ত্র মজুদের পাশাপাশি সাজাপ্রাপ্ত এক আসামি লুকিয়েছিল শার্লটের বাড়িটিতে। পুলিশের তল্লাশির সময় ব্যাপক গোলাগুলি হয়, দুই পক্ষের মধ্যে নিহত হয় এক হামলাকারীও। এ ঘটনায় আটক করা হয়েছে 2 সন্দেহভাজনকে। মার্কিন সময় তখন দুপুর। অবৈধ আগ্নেয়াস্ত্র আছে এমন খবরে নর্থ ক্যারোলাইনার শার্লট শহরের একটি বাড়িতে যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। খবর ছিল সেখানে আত্মগোপনে আছে সাজাপ্রাপ্ত এক আসামিও। অভিযান চলাকালে নিরাপত্তা সদস্যদের ওপর বন্দুকধারীরা চড়াও হয়। আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে মৃত্যু হয় এক হামলাকারীর। দুপক্ষের মধ্যে চলে ব্যাপক গোলাগুলি। ঘটনাস্থলেই নিহত হন নিরাপত্তা বাহিনীর 3 সদস্য। পরে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন বাহিনীর আরও 4 সদস্য। দিনটি আমাদের জন্য ভীষণ বেদনার। দায়িত্ব পালনের সময় প্রাণ হারালেন কয়েকজন হিরো। অভিযানে হামলার শিকার হন তারা। আটক হয়েছে ওই বাড়িতে থাকা 2 সন্দেহভাজন। ধারণা করা হচ্ছে গোলাগুলির সাথে তারা সরাসরি সম্পৃক্ত। চলছে জিজ্ঞাসাবাদ, তদন্ত। খুব দ্রুতই তদন্ত শুরু হলো। রয়েছে বহু প্রশ্ন। আটককৃতদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা চলছে। আশা করি শিগগিরই সব উত্তর খুঁজে পাব। বহু আলোচনা সমালোচনার পরও যুক্তরাষ্ট্রে কড়াকড়ি হচ্ছে না অস্ত্র আইন। দেশটিতে যে কেউ খুব সহজেই কিনতে পারে অস্ত্র। গেল বছর শুধু ডিসেম্বরেই বন্দুকধারীর গুলিতে নিহত হন 75 মার্কিনী। এবার নিরাপত্তা বাহিনীই হলো হামলার শিকার। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। প্রচণ্ড দাবদাহে পড়ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, যার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ফিলিপাইনে। দেশটিতে তাপমাত্রা ছুঁল 50 ডিগ্রি সেলসিয়াস। গরম থেকে বাঁচতে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান। রোববার এই নির্দেশনা দেন দেশটির শিক্ষামন্ত্রী। বিবৃতিতে জানানো হয়, সরকারি স্কুলগুলোয় শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ না থাকায় এই সিদ্ধান্ত। বিকল্প উপায় হিসেবে ক্লাস চলবে অনলাইনে। গেল মাস থেকে তীব্র গরম ফিলিপাইনে, তবে চলতি মাসে সেটি পৌঁছেছে অসহনীয় অবস্থায়। অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের চাপ নিতে না পেরে এপ্রিলের শুরুতেই বন্ধ হয়ে যায় দেশটির 13টি পাওয়ার প্ল্যান্ট। তীব্র দাবদাহে ভারতের কেরালায় প্রাণ গেছে 2 জনের। সোমবার এই তথ্য নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমগুলো। নিহত 2 জনের একজনের বয়স 90, অন্যজনের 53। রোববার মৃত্যু হয় তাদের। তবে হেড স্ট্রোক নাকি গরমজনিত অন্য কোনো শারীরিক সমস্যার কারণে এই মৃত্যু তা জানা যায়নি। আবহাওয়া দপ্তর জানায়, সপ্তাহ জুড়েই ভারতের তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। দক্ষিণাঞ্চলে যা অনুভূত হচ্ছে আরও কয়েক ডিগ্রি বেশি। আগামী মাসেও দেশ জুড়ে থাকবে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে সবাইকে বেশি করে পানি, ফলমূল ও ডাবের পানি সহ অন্যান্য তরল খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গেল বছরও হিটওয়েভে শতাধিক প্রাণহানি ঘটেছিল ভারতে।
কর্ণাটকের স্থানীয় দল জেডিএস এর এক এমপির বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির ঘটনায় চলছে তোলপাড়। দেশটির সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে কয়েক হাজার নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ফাঁস হলো ৩,০০০ আপত্তিকর ভিডিও। দক্ষিণের রাজ্যটিতে বিজেপি জোটের অন্যতম শরিক জেডিএস। ঘটনাটি জেনেও কেন কেন্দ্রের ক্ষমতাসীনরা নিশ্চুপ, সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস। এমপি প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতারের দাবিতে উত্তাল কর্ণাটক। নেতৃত্বে কংগ্রেস ও যুব কংগ্রেস। এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সাথে কয়েক দফায় হয়েছে সংঘর্ষ, আটক হন অনেকে। রাজ্যের হাসান আসনের এমপি এবং জনতা দলের নেতা প্রজ্জ্বলের বিরুদ্ধে উঠেছে যৌন কেলেঙ্কারির অভিযোগ, যার মোদ্দা কথা কয়েক হাজার নারীকে তিনি করেছেন যৌন নির্যাতন। এই সংক্রান্ত প্রায় ৩,০০০ আপত্তিকর ভিডিও আছে কংগ্রেসের হাতে। এমনটাই ৫ মাস আগে বিজেপি প্রধানের কাছে চিঠিতে লেখেন রাজ্যেরই অপর বিজেপি নেতা দেবরাজে গৌড়া। সতর্ক করেন নির্বাচনে জেডিএস এর সাথে বিজেপি গাঁটছড়া বাঁধলে যৌন কেলেঙ্কারি ইস্যুতে বিতর্ক জড়াবে ক্ষমতাসীনরা। সম্প্রতি নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা যায় প্রজ্জ্বল রেভান্নাকে। তারপরই ছড়ায় উত্তেজনা, বিজেপির দিকে আঙুল তুলেছে কংগ্রেস, পাল্টা সাফাই গেছে বিজেপিও। আজ দেখুন কর্ণাটকে কি হচ্ছে। নরেন্দ্র মোদীর সাথে একই মঞ্চে যে ব্যক্তিকে দেখা গেছে, সে হাজারো নারীর সর্বনাশ করেছে, হাজারো নারীকে ধর্ষণ করেছে, জ্বালিয়ে মেরেছে। এটা নিয়ে মোদী আর অমিত শাহ কি বলবেন? বরাবরই নারীদের পক্ষে বিজেপি। দেশের নারীদের কোনো অপমান করা হলে তা সহ্য করব না। কংগ্রেস কোন হিসেবে অভিযোগ তোলে? কর্ণাটকে তো তাদেরই সরকার, তাহলে রাজ্য সরকার কেন ব্যবস্থা নিল না? এ দায়িত্ব কংগ্রেস মুখ্যমন্ত্রীর। এদিকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার দায় দল নেবে না বলেও সাফ জানিয়েছে জেডিএস। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। দলের পক্ষ থেকে কিংবা ব্যক্তিগতভাবে আমি কখনই তাকে রক্ষার চেষ্টা করব না, কিন্তু এই ঘটনায় ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। সত্যিটা সবার সামনে তুলে ধরা উচিত। এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে প্রজ্জ্বল রেভান্নাকে। বলা হচ্ছে চাপের মুখে ভারত ছেড়েছেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে প্রদেশের গুজারা জেলার একটি মসজিদে এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, নামাজ চলাকালে হঠাৎই এক বন্দুকধারী হেসে এলো পাথারি গুলি করা শুরু করে। এ সময় আতঙ্কিত মুসল্লিরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন। কর্তৃপক্ষ বলছে মসজিদটি শিয়া ধর্মাবলম্বীদের। হামলার দায় এখনও স্বীকার করেনি কেউ, তবে ধারণা করা হচ্ছে ঘটনার সাথে জঙ্গি গোষ্ঠী আইএস জড়িত থাকতে পারে। চীনের নৌবাহিনীর বিরুদ্ধে আগ্রাসন চালানোর অভিযোগ এনেছে ফিলিপাইন। ম্যানিলার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে এই ঘটনা হয়। ফিলিপাইন কোস্টগার্ডের একটি টহলরত জাহাজকে লক্ষ্য করে হামলা করা হয়। চীনের 2 সামরিক জাহাজ থেকে জলকামান ব্যবহার করে পানি ছোড়া হয়। এতে ফিলিপাইনের জাহাজটির বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়। ইউক্রেনের ওডেসায় হ্যারি পটার ক্যাসেল খ্যাত একটি ভবনে হামলা চালালো রাশিয়া। নিহত হয়েছেন কমপক্ষে 4 ইউক্রেনীয়, আহত 30 জনের বেশি। নিহতদের মধ্যে রয়েছেন ভবনটির মালিকও। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেলে প্রচণ্ড এক বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। বিস্ফোরণের আগে শহরে বেজে ওঠে সাইরেন, কিন্তু নিরাপত্তা শেল্টারে ছুটে যাওয়ার মতো পর্যাপ্ত সময় পাননি বাসিন্দারা। তার আগেই ঘটে বিস্ফোরণ। আগুন ধরে যায় ভবনটিতে। ঘটনার পরপরই সীমিত করা হয় অঞ্চলটিতে প্রবেশ। ভবনটির নির্মাণশৈলী কিছুটা রোমানিয়ান কাঠামোর হওয়ায় নামকরণ করা হয় হ্যারি পটার ক্যাসেল। ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ইউনিভার্সিটির অডিটোরিয়াম হিসেবে ব্যবহৃত হতো ব্যক্তি মালিকানাধীন ভবনটি। দর্শক, যমুনা আইডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।